সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ভাব বিনিময়ের মাধ্যম হয়ে উঠেছে এখন প্রযুক্তি। সুখবর মন্দ খবরের জন্য আর চিঠি লিখে ডাকবাক্সে ফেলতে হয় না। তাই বলে ডাকঘরের ঝাঁপ বন্ধ করে দিতে হবে না। গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা ডাকঘরগুলোকে তাই ডিজিটাল সেবা ঘরে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু সেই সেবা কেন্দ্রের জন্য বরাদ্দ দেওয়া টাকা নিজের সেবায় ব্যবহার করতে শুরু করলেন ডাক বিভাগের বড় কর্তা। অন্যদিকে সেবা না পেয়ে পুরো ডাক ব্যবস্থায় পড়ে গেল অসুখে। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অসুখে ডাকঘর। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আইনজীবী, দুর্নীতি দমন কমিশন। আছেন সুমন আহমেদ সাবির, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, এবং সাদাত রহমতুল্লাহ, আমার সহকর্মী। দর্শক, আপনার ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। গ্যাস সংযোগ অবৈধ হলেও নারায়ণগঞ্জ বিস্ফোরণের সমস্ত দায় মসজিদ কমিটির উপর চাপালো তিতাস। বিদ্যুতেরও ছিল না অনুমোদন। অভিযোগের নথি সংরক্ষণের পরামর্শ। করোনা মোকাবিলায় অনেক কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অযথায় কুৎসা রটাচ্ছে একটি শ্রেণী, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নির্দেশ। ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত অনুতপ্ত হলেও দুদিনেও দেশে ঢোকেনি আগের এলসির ট্রাক। তদারকিতে কমেছে বাজারের অস্থিরতা। সন্দেহ এড়াতে জাল নোট ছড়ানোর কাজে ব্যবহার করা হয় নারীদের। বাধ্য হয়ে অপরাধে এলেও অসম্ভব হয়ে পড়ে ফেরা। এবং রাজধানীতে বারে অভিযানে মিলল অবৈধ ও অনুমোদনহীন বিপুল পরিমাণ মদ। 20 লাখ টাকার মদ জব্দ। খোঁজা হচ্ছে চোরাই পণ্য আসার পথ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যাব। বলছিলাম যে আজকে আমাদের আলোচনার শিরোনাম অসুখে ডাকঘর। আমরা বলছি যে ডাকঘরকে ডিজিটালে রূপান্তর করার জন্য যে বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দ আসলে চলে গেছে ডাক বিভাগের বড় কর্তার পকেটে। কিভাবে, কেন, অনুসন্ধান করার চেষ্টা করেছেন আমার সহকর্মী সাদাত রহমতুল্লাহ। তিনি একটি রিপোর্ট তৈরি করেছেন, তার রিপোর্টটি দেখব, তারপর মূল আলোচনায় যাব। চিঠি কেউ লিখে না বলে কি ডাকবাক্সে আসে না কোনো হলুদ বা নীলখাম? নাকি অসুখ করেছে ডাক পিয়নের? প্রযুক্তি চিঠি লেখা থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে মানুষকে। তাই ডাকঘর চিঠি বিলির চেয়ে ডিজিটাল সেবা ঘরে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়। 8,500 গ্রামে খোলা হয় পোস্ট ই সেন্টার। 540 কোটি টাকা খরচ করে কতটা আধুনিকায়ন করা হলো ডাকঘর? খোঁজ নিয়ে জানা গেল, ডাকঘর বা ডাক পিয়ন কারোই অসুখ হয়নি। অসুখে পড়েছেন ডাকঘরের বড় কর্তা। কম্পিউটার, স্ক্যানার সহ 12 প্রকারের যন্ত্রপাতিতে সজ্জিত থাকার কথা যে ডাকঘর, তার রূপ দেখতে সময় সংবাদ গিয়েছে গাজীপুর ও মুন্সিগঞ্জ। প্রথমে শোনাচ্ছি গাজীপুরের কাপাসী উপজেলার 5টি ডাকঘরের গল্প। কৌতূহলী চোখ আজও হলুদ খামের লাল ডাকবাক্সে বন্দি। ডাকঘরে ধুলো জমেছে, নেই মানুষের আনাগোনা। ঘরের পাশে এই ডাকঘরে কবে এসেছেন? আদৌ কি এই ডাকঘরে কেউ আসে? ডিজিটাল কোনো পদ্ধতি এই পোস্ট অফিসে নাই, না থাকার কারণে আমরা আসা যাওয়া নাই। পোস্ট অফিসের মধ্যে তেমন কিছু নাই। একটা চেয়ার আছে আর একটা টেবিল আছে, আর কিছু খাতাপত্র দেখছি আছে আর কি। গাজীপুর কাপাসিয়ার এই তরগের পোস্ট অফিসটি 2017 সালে ডিজিটাল ডাকঘর হিসেবে রূপান্তর হওয়ার কথা, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। লাস্ট কবে এই এলাকার মানুষ এই পোস্ট অফিসের সেবা নিতে এসেছেন তা স্থানীয়রাই বলতে পারছেন না। আমরা বাকি ডাকঘরগুলো দেখতে চাই। আড়ালবাজার পোস্ট অফিস বলতে একটা ডাক বাক্স ছাড়া কিছুই নেই, তাও আরেকজনের দোকানে। পোস্ট অফিস তো আছে এখানে, সামান্য একটু আকার দেখা যায়। মানে কোথায়? এই যে বক্স, এটা পোস্ট অফিস? জি। আর কিছু নাই? আর কিছু নাই। ই সেন্টারে যেসব থাকার কথা
তার একটি তালিকা তুলে ধরতে চাই। ই সেন্টারের নামে আড়াল বাজারে যেসব যন্ত্রপাতি দেওয়ার কথা তার এতটুকু সরবরাহ করা হয়নি। বাড়ি আড়াল, থানা কাবাসিয়া, জেলা গাজীপুর লেখি, কিন্তু কোথায় পোস্ট অফিস বিশেরা বার করতে আমাদের কষ্ট হয়। চেয়ার টেবিল দিবে এগুলি কম্পিউটার রাখার জন্য, আচ্ছা এগুলি দিবে আর কি আমাদেরকে। আচ্ছা, কি কি দিছে? মানে অনেক ব্রাঞ্চ অফিসে এগুলি মানে দেয় নাই আর কি, কিছু কিছু জায়গায় আছে। সরকারিভাবে কোনো অফিস আমাদের নাই। এই যে একটা আতুরাল আর একটা বাডাল নাকি দেখিও স্ট্যাম্প এই নিয়ে আছে আর কিছু, আর আঙ্গুর চেয়ার আর তাগর চেয়ার নাই। কাপাসিয়ার আড়াল বাজারের পোস্ট ই সেন্টার, এখানে আধুনিক সেবা দেওয়ার জন্য কম্পিউটার, স্ক্যানার সহ অন্যান্য সকল যন্ত্রপাতি থাকার কথা থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এমনকি যে অফিসটি রয়েছে তারও কোনো অস্তিত্ব নেই। ইকুরিয়া ডাকঘর, কিন্তু পোস্ট অফিসই নেই। স্থানীয়রা বলছেন পোস্ট অফিস আছে, তবে তা পোস্ট মাস্টারের বাড়িতে। এই যে একটা পোস্ট অফিস থাকার কথা, এই পোস্ট অফিসটা কোথায়? ইকুরি একটা, হ্যাঁ, এটা বলতে পারি না কই আসো মানে, কেন কই দেই না তো কোনো বই থেকে আর। কোন জায়গায় ছিল? ওই যে এইটা, এই যে এই জায়গায় হয় যে এই ঘরটা, এই ঘরটা এখন কই আছে পোস্ট অফিস? বলতে পারি না। এই যে পোস্ট অফিসটা, ওই যে এই জায়গায় পোস্ট অফিসটা, ওই পোস্ট অফিসটা আগে ভালো ছিল আর কি, এখন তো এটা নোংরা হয়ে গেছে। এখন মনে হয় পোস্ট অফিসের কাজটা মাস্টার বাড়িতেই করতেছে আর কি। সময় সংবাদের খবর পেয়ে পোস্ট মাস্টার আসেন ডাকঘরে। এই ই সেন্টারে কতটা আধুনিক সেবা পান গ্রামের মানুষ? একটা প্রকল্পের মানুষ সেবাই পেল না, কিন্তু তার আগে অকেজ হয়ে গেল, ব্যাপারটা কেমন? আমি বলছি যে আমার জিনিসগুলো তো নষ্ট হয়ে গেছে, এগুলি চেঞ্জ করে দেওয়ার জন্য বলছে যে দিবে। 2017 সালে প্রকল্প শেষ, 2000 আজকে 20 সাল, 2000 মানুষকে সেবা দিয়েছেন না, 100 মানুষকে সেবা দিয়েছেন। হ্যাঁ এরকম হবে। চরখামের মূলত একটি ডাকঘর, নথি বলছে সেখানে দুটি ই সেন্টার নির্মাণ করা হয়েছে। বন্ধ পোস্ট অফিসে খবর পেয়ে পোস্ট মাস্টার এসেছেন, কেউ এখন আর পোস্ট অফিসই খোলেন না। লাস্ট কবে অফিসে আসছিলেন আপনি, মনে আছে? লাস্ট কে আজকে অফিস টাইম আমাদের 11টা পর্যন্ত, বুঝছেন, 9টা থেকে 11টা পর্যন্ত বসি। 2 ঘন্টা অফিস? হ্যাঁ 2 ঘন্টা আবার বিকালে আসি। বিকালে মনে করেন যখন ডাক নিয়ে আসে তখন ও পিওন আমারে ডাক বুঝাই দিয়ে যায়। 9টা থেকে 11টা পর্যন্ত অফিস, সারা বাংলাদেশে ডাক করে নিয়ম না, আমরা করি আর কি। প্রতিদিন খোলে বলতে আমি জানি না, তো মধ্যে মধ্যে দেখি খোলে, আর এমনি কার্যক্রম তো তেমন দেখি না। মানে আমাদের এলাকায় তো ওইরকম কার্যক্রম হয় না। ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, আর প্রিন্টারটা তো আর 3 বছর আগে আমি ফেরত দিয়ে দিছি। আমাদের রাজন স্যার ছিল তখনই ফেরত দিয়ে দিছি, আর নতুন করে প্রিন্টার দেয় নাই। স্যার বলছিল যে দিবে, এগুলো পোস্ট অফিসে আইনা রাখেন, দিবে এগুলো আবার। এই যখন কাপাসিয়ার আধুনিক পোস্ট অফিসের অবস্থা, তখন আমাদের এবারের যাত্রা ঢাকার পাশের আরেক জেলা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ সদরের এই পাশের গ্রামটির নাম হচ্ছে চর কিশোরগঞ্জ। এখানেই 2017 সালে কাজ শেষ হয়েছে আধুনিক ই পোস্ট সেন্টারের। সেই প্রকল্পের কাজ কতটুকু শেষ হয়েছে, কিংবা এই চর কিশোরগঞ্জের ডাকঘর কতটা আধুনিক হয়েছে, তা দেখতে আমরা যেতে চাই চর কিশোরগঞ্জে। স্থানীয়রা বলছেন খাতা কলমে থাকলেও এখানে কোনো ডাকঘরই নেই। এটা তো চর কিশোরগঞ্জ। হ্যাঁ, চরকিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। এটা কোথায়? এটা ডাকঘর নাই এখানে। চরকিশোরগঞ্জের পোস্ট অফিস আমাদের গ্রামের যেটা, এটা সদর মুন্সিগঞ্জে ছিল, এখন ওইটা লঞ্চ গার্ডে আছে। এই গ্রামে কোথায় আছে এই চর? এই গ্রামে কোনো পোস্ট অফিস নাই। ডাকঘর আপনি কই দেখছেন, আর কোন জায়গায় আছে ডাকঘরটা? ডাকঘরটা তো চরকিশোরগঞ্জে আছিল, অনে নাই। এখানে একটা বক্স ছিল আর কি, বুঝছেন, এরকম লম্বা, ঠিক আছে। আচ্ছা, এখন এটা 8-10 বছর ধরে নাই নাই নাই। এই জায়গায় আপনারা জানতেন এটা ডাকঘর আপনাদের? হ্যাঁ, এটা চিঠি পিঠে ফালাইতো। আচ্ছা, এই বক্সটা এখন নাই। সদরের আরেক পাশের ডাকঘর 50 সার। এই ইউনিয়ন পরিষদের মধ্যেই নাকি পোস্ট অফিস, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। সেটা হয়েছে টয়লেট। এটা হয়েছে গিয়ে মনে করেন এই যে আমাদের ইউনিয়ন পরিষদের এটা পিছন সাইড, হ্যাঁ, এই জায়গায় মনে করেন বৃষ্টি হলে ময়লা ঠলা আবি যাবে, সেই জায়গায় মানে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, অনেকেই হয়তো যারা না জানে অবশ্যই এইসব পিছনে এসব প্রস্তাব টস্তাব করে। একটা আধুনিক ডাকঘর হওয়ার কথা ছিল, ই পোস্ট সেন্টার, কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার। নাই নাই
এটা এই যে প্রাক্তন অফিসে ইয়ের ভিতরে এরা বয়ে থাকে পয়সা, এখানে চেয়ার টেবিল আর এই স্যার আর কিছুই নাই। পুরাতন ওই যে আগের সাবেক সিল চাপড় এগুলি নিয়ে এরা বসে থাকে। এদের কোনো নির্দিষ্ট অফিস নাই? না, অফিস নাই। কাশেমনগরে একটি পোস্ট অফিস আছে, কিন্তু তালিকা বলছে এখানে দুটি পোস্ট অফিস। সেই পোস্ট অফিসের যন্ত্রপাতির অবস্থাও অন্য ডাকঘরের মতোই। আর রামপালের ডাকঘরে 2 বছর আগে নাকি শেষবারের মতো পোস্টমাস্টার দেখা গিয়েছিল। এখানে সেবা দেওয়া আছে আপনার যেমন ইমেলে ব্রাউজিং, সকল পরীক্ষার ফলাফল, স্কুল কলেজে ভর্তির আবেদন, চাকুরির আবেদন ও ফি জমা, তারপর পাসপোর্ট আবেদন ফর্ম, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের আবেদন, ওয়ারিশ সার্টিফিকেট এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়। কি কি করছেন এই পর্যন্ত? এই সেবাগুলোর মধ্যে কয়টা সেবা দিচ্ছেন মানুষকে? এই সেবা দেওয়ার মধ্যে আমার এখানে ই সেন্টারে যেই ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক ছিল উনি বেশি দিন করতে পারে নাই। তো অতএব মানে আমি ছাত্র ভর্তি করছিলাম এখানে, ই সেন্টারের মাধ্যমে ভর্তি হয়েছিল, কিন্তু বেশি দিন করতে পারে নাই এবং কোর্সটা শেষ করতে পারি নাই। তাহলে সেবাও দিতে পারেন নাই? সেবাটাও দিতে পারি নাই। 3টা ল্যাপটপ পাইছি, 3টা ল্যাপটপই নষ্ট অবস্থায় ছিল। একটা আমি নিজে একটু রিপেয়ার করে নিয়েছি, আর বাকি 2টা আমি ওই নারায়ণগঞ্জের ম্যাডামের কাছ থেকে, পাপিয়া ম্যাডামের কাছ থেকে আমি চেঞ্জ করে অনেকভাবে রিকোয়েস্ট করে চেঞ্জ করে আনছি, কারণ এখানে একটা ট্রেনিং সেন্টার হবে। তো ওই জন্য আমি বসে রয়েছি। হয় নাই এখনো হয় নাই। এই আধুনিক প্রকল্প যিনি বাস্তবায়ন করেছেন তিনি সুধাংশু শেখর ভদ্র, ডাক বিভাগের মহাপরিচালক। নামে ভদ্র হলেও কাজে করেছেন ভয়ঙ্কর কারচুপি। সূক্ষ্মতার শতভাগ ঢেলে দিয়ে 540 কোটি 94 লাখ টাকা রেখেছেন নিজের কবজায়। 2015-16 সালের নথি বলছে কি কিনেছেন তাই লেখা নেই সেখানে, তবু শত শত কোটি টাকা উধাও। যেখানে প্রতিবেদন বলছে 160 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলা হলেও সেই টাকার অস্তিত্ব নেই। শুধু তাই নয়, যন্ত্রপাতি বা সরবরাহ করা হয়েছে তার 93 থেকে 95% নষ্ট হয়ে আছে। প্রশিক্ষণের নামে 699 লাখ টাকা দেখানো হলেও তদন্ত রিপোর্ট বলছে কোনো প্রশিক্ষণই দেওয়া হয়নি। ভারী সার্ভার কেনার কথা থাকলেও সেই সার্ভারই ক্রয় করেননি সুধাংশু শেখর ভদ্র। ভদ্র ছিলেন প্রকৌশলীদের কাছে আরেক ত্রাসের নাম। একটা কমিটিতে আমি, আমাদের অ্যাডিশনাল ডিজি হারুন স্যার সহ আমরা কয়েকজন ছিলাম। পরে দেখলাম যে আবার আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে। আমার ডিজি স্যার ওই যে ধরেন আইডি পাসওয়ার্ড সব আমার কাছ থেকে নিয়ে ওনারা টেন্ডার করছেন। আমি তো ওটার কিছু জানিও না, জাস্ট পিডি হিসাবে যতটুকু দায়িত্ব ওইটুকু পালন করছি। পাসওয়ার্ড তো আপনার কাছে থাকার কথা, কিন্তু পাসওয়ার্ড কিভাবে গেল? আমার কাছ থেকে ফাইলে একদম লিখে নিয়ে এনেছে। যেহেতু উনি চাইলে তো আমরা চাকরি করি ওনার আন্ডারে, আমরা তো না দিয়ে পারি না। এসব অভিযোগ নিয়ে সুধাংশু শেখর ভদ্রের মন্তব্য জানতে ডাক অধিদপ্তরে গেলে তার নিজস্ব সিকিউরিটি দিয়ে আটকে দেয়। না রেসপন্স মানে স্যার পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি। অন্যদিকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় ভদ্র। ওই পাশে গেট আছে না একটা, মানে গেট বলতে ওই যে পুলিশ বক্সের সাথে একটা গেট আছে, টিএনটি তে উঠাতে ওই গেটটা পালাইছে। এসব বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি প্র্যাকটিক্যালি ডাকঘরকে ডিজিটাল করতে চাই, তাহলে ডাকঘরকে যদি আমাকে ডিজিটাল করতে হয় তাহলে আমার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার দরকার, এবং সেইটা আমি শুনলাম যে একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। একটা প্রকল্প যদি বাস্তবায়িত হয়ে থাকে তাহলে আমি তার উপর নির্ভর করে তো আমি ডিজিটাইজেশনটা করতে পারি। তার জন্য তদন্ত করতে যাওয়া এবং এই তদন্তের ফলাফলটা চূড়ান্তভাবে আমার কাছে আসতে তার প্রেক্ষিতে অবশ্যই আমি ব্যবস্থা নেব। এরই মধ্যে এসব অভিযোগে দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সুধাংশু শেখর ভদ্রকে। একটা প্রকল্পে কি পরিমাণ সীমাহীন দুর্নীতি হতে পারে তার বড় উদাহরণ এই আধুনিক ই-পোস্ট সেন্টার প্রকল্প। 8,500 ডাকঘরকে আধুনিকতার নামে তুলে নেওয়া হয়েছে 540 কোটি টাকা, তবু এতটুকু লাগেনি আধুনিকতার ছাপ। ডাকঘরকে প্রযুক্তির সোনারূপার কাঠিতে জনবান্ধব করা গেল কি, নাকি আলাদিনের চেরাগে ঘুরল কর্তার বরাত? ধন্যবাদ। আমাদের সহকর্মী সাদাত রহমতুল্লাহ তৈরি করা আমরা রিপোর্টটি আমরা দেখছিলাম। আমি শুরুতেই যুক্ত হতে চাই অ্যাডভোকেট খুরশিদ আলম খানের সঙ্গে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, 540 কোটি টাকা টাকা পুরোটাই উঠিয়ে নেওয়া হয়েছে। কাজ কতটুকু হয়েছে? সরেজমিন 8,500 পোস্ট অফিস বা ই সেন্টারের কথা, সবগুলোতে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, যেতে পারি উনি, কিন্তু যেগুলোতে গিয়েছি আপনি নিশ্চয়ই দেখেছেন এরই মধ্যে। তো এই যদি হয় অবস্থা, তাহলে সরকারের বরাদ্দের টাকা কোথায় যায়
তার কিছুটা চিত্রকে আমরা দেখছি এখানে? জি অবশ্যই, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার এখানে একটি প্রশ্ন, যে ডাক মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, উনি যেটা বললেন ওনার কথাটা আমার কাছে স্পষ্ট মনে হলো না। শুনেন, একটা ডিপার্টমেন্ট গভর্নমেন্টের যখন একটা ইরেগুলারিটিস হয় বা ওই ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তি যখন আপনার দুর্নীতিতে নিমজ্জিত থাকে, আপনারা সবাই বলি দুদক কি করছে। দুদক হয়তো তাকে ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে, তার সম্পদের তথ্য আহরণ করছে, ওগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমার যেটা কথা, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কি পিউরেটিভ অ্যাকশন নিয়েছে। এখানে আপনি যেই তথ্যচিত্রগুলো দেখালেন মুন্সিগঞ্জে, তারপরে কাপাসিয়া, গাজীপুরে, এগুলোতে ভয়ঙ্কর ব্যাপার। 2017 সাল, এবং আমার কাছে আশ্চর্য লাগলো, এক ভদ্র মহিলা, উনি 2 ঘন্টা অফিস করে। বাংলাদেশে কোনো সরকারি অফিস 2 ঘন্টা হয় আমি এটাই প্রথম জানলাম। আমার প্রথম প্রশ্নটা হলো যে ওনার যে তদারকি কর্মকর্তা, ওনার যে তদারকি মন্ত্রণালয়, ওনারা কি করেন? ওনার সচিব মহোদয় কি করেন? ওনারা কি এগুলি কিছুই দেখছেন না, কিছুই জানছেন না? তাহলে লুজ অ্যাডমিনিস্ট্রেশন, ওনার উপর কারো খবরদারি করার কোনো এখতিয়ার নাই, উনি সর্বে সর্বা। এটি কি আমার কাছে তাই মনে হচ্ছে? দুর্নীতি দমন কমিশন ওনাকে ডাকছে, অনুসন্ধান হচ্ছে ওনার ব্যক্তিগত সম্পদ নিয়ে, বাট ওনার যেই প্রফেশনাল ডিউটি, যেটা ওনার দায়িত্বে চেয়ারে বসে জনগণের জন্য যে কাজ করার, সে কাজের তো কোনো দায়বদ্ধতা আছে বলে আমার মনে হলো না। একজন পোস্টমাস্টার কিভাবে 2 ঘন্টা সরকারি চাকরি করে? আশ্চর্য ব্যাপার। এবং পোস্টমাস্টারের কোনো সিমটমই তো আমি দেখলাম না। আরেকজন ভদ্রলোক, একজন নাগরিক দেখালেন একটা বাক্স, বলে যে এটাই আমাদের পোস্ট অফিস। তা আমার তো মনে হচ্ছে ওনার ব্যক্তিগত যে তথ্য সম্পদের অনুসন্ধান, সেটা ঠিকই আছে, ওর আগে সরকারকে, তার কন্ট্রোলিং মিনিস্ট্রিকে দেখতে হবে ওনারা তার বিরুদ্ধে কি পিউনিটিভ অ্যাকশন নিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, ওনার সচিব মহোদয়, ওনার মন্ত্রী মহোদয়, ওনার একজন কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের সিভিয়ার এলিগেশনস, এটা যেটা গণমাধ্যমে চলে আসছে, একটি ইলেকট্রনিক মিডিয়াতে পাবলিশ হচ্ছে, উনি যদি আগে নাও জেনে থাকেন, এই মুহূর্তে তো সেটা জানলেন। কাজে এই জানার পর থেকে কি অ্যাকশন ওনার ডিপার্টমেন্ট নিয়েছেন? দুদক আসবে অনেক পরে ওনার ব্যক্তিগত সম্পদের ব্যাপারে, কিন্তু ওনার যে প্রফেশনাল ডিউটি, বিং এ পাবলিক সার্ভেন্ট, জনগণকে যে সেবা দেওয়ার কথা, সেই সেবার ক্ষেত্রে ওনার দায়িত্ব উনি কতটুকু পালন করেছেন, এটা তো অবশ্যই ওনার কন্ট্রোলিং মিনিস্ট্রি দেখবে। আমার মনে হয় এই জিনিসটা আপনার এমফাসিস দেওয়া উচিত, আর এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। জি, ধন্যবাদ জনাব খুরশিদ আলম খান, আমাদের সঙ্গে থাকুন। একটু সুমন আহমেদ সাবিরের সঙ্গে যুক্ত হতে চাই। সুমন আহমেদ সাবির, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আপনি। তথ্য প্রযুক্তি নিয়ে সরকার দীর্ঘদিন ধরে যেটি বলছে যে ডিজিটাল বাংলাদেশ, সব জায়গাতেই আমরা দেখছি যে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, একেবারে গ্রামে গঞ্জেও। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন অন্যরা কাজ করে, অর্থাৎ তথ্য প্রযুক্তি নিয়ে বিভিন্ন সরকারি সংস্থার বাইরে বেসরকারি সংস্থাগুলো কাজ করে, তখন একরকম চিত্র দেখা যায়। আবার সরকারি কোনো দপ্তর থেকে যখন এই ধরনের উদ্যোগগুলো আসে, তখন এই যেরকমই মুখ থুবড়ে পড়ে। এই যে আপনার 17 থেকে আজকে 2020 সাল, 3 বছরেই অনেক পোস্টমাস্টার আমাদেরকে বললেন যে তাদের এখানে যে ল্যাপটপ দেওয়া হয়েছিল, যে স্ক্যানার দেওয়া হয়েছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। তো আপনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে একটু বলতে পারেন আমাদেরকে যে আসলে এগুলোর লাইফ টাইম কীরকম হতে পারে? 3 বছরের মধ্যে কি আসলে নষ্ট হয়ে যেতে পারে? আবার একজন বলছেন যে 3টা ল্যাপটপ দিয়েছেন, এর মধ্যে 2টা তিনি ফেরত দিয়েছেন, একটাকে তিনি ঠিক করে ব্যবহার করছেন। দেখুন, এখানে কোনো কোনো পণ্যের লাইফটা 3 বছর হতে পারে, কোনোটা 5 বছর, কোনোটা 7 বছর চলে। একটা যে কোনো প্রোডাক্টের সময় নষ্ট হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা প্রকল্পের সাফল্য নির্ভর করে কতগুলো বিষয়ের উপরে। প্রথমত হচ্ছে যে আমরা কি উদ্দেশ্যে এই প্রকল্প বাস্তবায়ন করছি, এতে মানুষ কিভাবে উপকৃত হবে সেই জিনিসটা ডিফাইন কিনা, এবং তারপরে দরকার হচ্ছে একটা সঠিক কর্ম পরিকল্পনা, যে কিভাবে আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করবো, এবং প্রকল্প বাস্তবায়নের পরে এই প্রকল্পটা মেনটেন করবো কিভাবে, ম্যানেজ করবো কিভাবে। এবং এই জিনিসটা যদি না থাকে, তাহলে সেই প্রকল্প আসলে কখনো সাফল্যের মুখ দেখবে না। আমাদের দেশে আমরা যে এই ডিজিটাল বাংলাদেশের জন্য সরকার অনেক ভালো ভালো প্রকল্প, এই প্রকল্পের যেটা আমরা আলোচনা করছি আজকে, এটার উদ্দেশ্যটা কিন্তু অত্যন্ত সুন্দর। এবং এই পোস্ট অফিসের ব্লগে সাধারণ চিঠি এখন মানুষ লেখে না, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা যদি বিশেষ অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতাম, তাহলে আমরা সত্যিকার অর্থে উপকৃত হতাম। সেই জায়গাতে আমরা আসলে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছি। আর তার পিছনে যেটা বলছিলাম, যে আমরা যে দেখি যে এই প্রকল্পগুলোর ক্ষেত্রে
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আগ্রহ অনেক থাকে, একটা বড় অর্থ বরাদ্দের ক্ষেত্রে আগ্রহ থাকে অনেক বেশি, এবং সেই অর্থ কত দ্রুত খরচ করতে পারে সেদিকে আগ্রহ থাকে। কিন্তু এ থেকে আমরা কি পেলাম বা কি পেলাম না সেই ব্যাপারগুলো আসলে বিবেচও থাকে না, এবং এটার সঠিক মনিটরিং এর জায়গাটাও আসলে ভীষণভাবে উপেক্ষিত। যে কারণে আমরা একই ধরনের প্রকল্প আমরা অনেকগুলো দেখি। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন মন্ত্রণালয় একই কাজ বারবার করছে, বা একই মন্ত্রণালয় একই কাজ বারবার করছে, কিন্তু এটার কোনো একটা প্রজেক্ট শেষ হওয়ার পরে তার রেজাল্ট কি আসলো, সেটা সুফল আমরা পেলাম কিনা, সেটার উপর ভিত্তি করে পরবর্তী পরিকল্পনা করব। এই যে একটা নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাওয়া, এই জায়গাটা দারুণভাবে মিসিং, এবং সেখানে আসলে আমরা সবচেয়ে বেশি ব্যর্থ হচ্ছি। এবং এই উদাহরণটা যদি মন্ত্রণালয় যদি দেখতো যে তার একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কিনা, তো পোস্ট অফিস নিজেরই দেখার কথা যে আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করলাম, তার কি রেজাল্ট পাচ্ছি, আর সেই প্রকল্প তো হলোই কিনা। যেখানে অনেকে তো আসলে কম্পিউটার প্রিন্টার পারেনি, অনেক জায়গায় অনেকে অফিসই নেই, অথচ তার নামে আমরা কম্পিউটার প্রিন্টার কিনে ফেললাম। তো এই জায়গাগুলোতে আসলে মানে এটাকে দুর্নীতি বলি, এবং দুর্নীতি একটা কিছু মানুষ করেছে সত্যি কথা, কিন্তু এই ম্যানেজমেন্টটা কোথায়, কে আসলে দেখে যে কাজটা ঠিক মতো হলো কি হলো না। এই পুরো ব্যবস্থাপনায় এত বেশি গলদ যে এটা আসলে এই হতাশা আসলে প্রকাশ করার কোনো ভাষা নেই। জি, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি আপনার সঙ্গে আবার যুক্ত হবে একটু আমার সহকর্মী সাদাত রহমতুল্লাহর সঙ্গে যুক্ত হতে চাই, যিনি সরেজমিন ঘুরেছেন, মুন্সিগঞ্জ গিয়েছেন, গাজীপুর গিয়েছেন, গাজীপুরের বেশ কটি জায়গায় গিয়েছেন। সাদাত, আপনার রিপোর্ট আপনি দেখিয়েছেন যে একজন পোস্টমাস্টার বলছেন যে তিনি দিনে 2 ঘন্টা অফিস করেন, 9টা থেকে 11টা, আবার বিকালে আসেন। আরেক জায়গায় মুন্সিগঞ্জে বলছেন যে আসলে 2 বছর ধরে পোস্টমাস্টার অফিস করেন না। দেখভাল করার কথা যাদের, অর্থাৎ পোস্টমাস্টাররা আসছেন কিনা, সেই তারা কি ঘটছেন? আমি আপনাকে শুরুতে বলি যে পুরো চিত্রটা কিন্তু 10 মিনিটের মধ্যে তুলে ধরতে পারিনি, এবং আপনি জেনে অবাক হবেন যে আমরা যখন বিভিন্ন জায়গায় গিয়েছি সেই জায়গায় পোস্টমাস্টারই আসে, এবং তাকে বিভিন্নভাবে খবর পাঠানো হয়েছে যে আমরা গিয়েছি, তার ফোন নম্বরে ফোন দিয়েছি যে আমরা এসেছি, আমরা একটু কথা বলতে চাই। তারা কিন্তু সবাই পাশের বাড়ির, মানে এমনও হয়েছে যে পাশের বাড়ির পাশে একটা বাড়ি, সেই জিজ্ঞেস করলাম যে পোস্ট অফিস খোলা বা পোস্টমাস্টার কখন এসেছিল, বলেছে পোস্টমাস্টারের খবর পাঠালে উনি আসে, বা না খবর পাঠালে কেউ আসেনি না। আর 2 বছর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে মুন্সিগঞ্জে, আমরা সেখানে গিয়েছিলাম, আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা তারা বলেছে যে 2 বছর আগে যখন এই ভবনটা রং করা হয় তখন একবার পোস্টমাস্টারকে দেখা গিয়েছিল, এর বাইরে কিন্তু আমরা কখনো দেখিনি, এবং কোনো পোস্টমাস্টারই সত্যিকার অর্থেই অফিস করছিল না। একমাত্র আমি দেখেছি আড়াল বাজার, সেখানে একটি মাত্র যে দোকানটি, যার যে অফিস নেই, তিনি একমাত্র বসা ছিলেন, আমি ওনাকে পেয়েছি। আর হচ্ছে কাশেমনগর, যেটা হচ্ছে মুন্সিগঞ্জ, সেখানে আমি পেয়েছি, এর বাইরে কোথাও পাইনি। আর আধুনিক সেবার কথা যদি বলি, সেই সেবার কথা আমি একটি মাত্র এই 9টির মধ্যে 2টি স্থান পেয়েছি, একাধিকবার ব্যবহার করা হয়েছে, 8,500 যে লিস্ট সেটি পূর্ণ করা হয়েছে, কিন্তু এমন একটি স্থান পেলাম না যেটাকে আমি মডেল হিসেবে আমার রিপোর্ট উপস্থাপন করতে পারি দর্শকদের জন্য, যে গ্রামটি হতে পারে মডেল বা আধুনিক সেন্টারের মডেল। এই একটি গ্রামকে আমি উদাহরণ দিতে পারিনি। এটা হচ্ছে আমি পুরো 9টি পোস্ট অফিস ঘুরে এমনটাই পেয়েছি। জি সাদাত, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। খুরশিদ আলম খানের সঙ্গে যুক্ত হতে চাই। খুরশিদ আলম খান, আপনি বলছিলেন যে ব্যক্তিগত সম্পদের যে অনুসন্ধান সেটি দুদক করতে পারে, সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ এরই মধ্যে শুরু হয়েছে, কিন্তু আমি একটু জানতে চাই আপনার কাছে যে এইরকম যারা এই দায়িত্বে থেকে কাজে অবহেলা করেন, কিংবা ক্ষমতার অপব্যবহার করেন, কিংবা কাজ করেনই না, অবহেলা করেন একরকম, আবার দেখা যাচ্ছে কাজ করেনই না, এই যে আমাদের ডাক বিভাগের যারা প্রান্তিক পর্যায়ের কর্মচারী কর্মকর্তা, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ কি দুদকের আইনে আছে? দেখুন, দুর্নীতি দমন কমিশন যেই অনুসন্ধান বা তদন্ত করে তার নিজস্ব একটি আইনি এখতিয়ার আছে, তফসিলভুক্ত অপরাধ। সেই তফসিলভুক্ত অপরাধের মধ্যে যদি পড়ে তাহলে দুর্নীতি দমন কমিশন অবশ্যই করতে পারবে। কিন্তু একটু আমি আপনাকে একটা জিনিস, আমাদের এখানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে সরকারি অফিসে যদি কোনো দুর্নীতি হয় ফার্স্টে কমিশন কেন চুপ মেরে থাকে, বা কমিশনকে ভিজিলেন্ট হতে হবে। আমি সেই জায়গায় আপনাকে অ্যাড করতে চাই, হ্যাঁ আপনার প্রত্যাশাটা ঠিক, কমিশন কেন অবশ্যই ভিজিলেন্ট হতে হবে। বিফোর দ্যাট আমার প্রশ্ন হলো, ওনার কর্মকর্তা ঊর্ধ্বতন ওনারা কি করছেন? আমার সাবঅর্ডিনেট স্টাফ যদি প্রপারলি ফাংশন না করে, এটার দায়িত্ব কি দুদকের? দুদকের দায়িত্ব তো আসবে অনেক পরে, যখন মিসকন্ডাক্ট হবে, যখন তার মিস অ্যাপ্রিবিউশন হবে, তখন একজন এই যে পোস্টমাস্টার জেনারেল
উনি একটা সর্বোচ্চ পদে বসে আসেন, ওনার পুরো দেশের পোস্টমাস্টার অফিসগুলো কিভাবে চলছেন, পোস্টমাস্টাররা কিভাবে ফাংশন করছেন, এটা কি ওনার দায়িত্বের মধ্যে পড়ে না? এটা তো ওনাকেই দেখতে হবে। ওনার তদারকিতে সমস্ত পোস্ট অফিসগুলো চলছে, কাজেই ওখানে ওনার নিচে, ওনার লেভেলের নিচে আরো অফিসার আছে, তার নিচে আরো অনেক আছে, পোস্টমাস্টার তো অনেক পরে। কাজে পোস্টমাস্টারকে তদারকি করার জন্য, পোস্টমাস্টার অফিসের স্টাফদের তদারকি করার জন্য নিশ্চয়ই তাদের ওখানে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে। ওনারা কি করছেন? মন্ত্রী মহোদয় বললেন যদি আমি কমপ্লেইন পাই, যদি কমপ্লেইনটা তো হয়েই গেল এখানে ভার্চুয়ালি আনঅফিসিয়ালি, এই কমপ্লেইনটাকে তো কগনিজেন্স হিসাবে নেওয়া যায়। আর আমাদের দেশে কিন্তু না, খুরশিদ আলম খান এখানে একটু বলি, আপনি বলছেন যে এখানে যে কমপ্লেইন পান, যে আমরা যে রিপোর্টটি করেছি এটি কিন্তু এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং সেই তদন্ত কমিটিতে যা যা উঠে এসেছে সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে কিন্তু অভিযোগ অলরেডি পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে তো এখন এই অভিযোগের তদন্তটা করছে কি মন্ত্রণালয়? নিশ্চয়ই। জি, রাইট। এটা কি মন্ত্রণালয় করছে? জি, মন্ত্রণালয় করছে। তাহলে মন্ত্রণালয় যদি করে থাকে, সরকারি চাকুরি আইন 2018 আছে, এর আগে ছিল গভর্নমেন্ট ডিসিপ্লিন অ্যাপিল রুলস 1985, সেটা এখন মার্চ হয়ে রিপিল হয়ে সরকারি কর্মচারী আইন 2018 ইফেক্টিভ হয়ে গেছে এবং সেখানে বলেই দিয়ে আছে কিভাবে পিউনিটিভ অ্যাকশন নিতে হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে কত তাড়াতাড়ি তদন্ত কাজটা শেষ, রিপোর্টটা অনুযায়ী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মন্ত্রণালয় বা সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে কি না। নাম্বার 1, আমাদের দেশে নর্মালি আমরা অনেক মামলা করি, দেখি ডিপার্টমেন্টাল প্রসিডিং ভার্চুয়ালি একটা আয়ুবাস। এই আয়ুবাসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যিনি মিসকন্ডাক্ট করবে, যিনি ঠিকমতো চাকরি করবে না, ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাকর্ডিং টু রুলস ওনার বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন নিতে হবে। দুদক অনেক পরে, দুদককে আমি সঙ্গে সঙ্গে ইনভলভ করবো কেন? তাহলে পুরো দেশ কি দুদক চালাবে? নো, নেভার। এটা কেউ অ্যাডমিট করবে না, কেউ অ্যালাউ করবে না। দুদক আসবে অনেক পরে। আমার মন্ত্রণালয়, আমার অফিসে 2 জন কর্মচারী মিসকন্ডাক্ট হলো, তারা সময় মতো কাজ করছে না, সময় মতো অফিসে আসছে না, হাজিরা দিয়ে চলে যাচ্ছে, এটা তো দুদক দেখার কথা না। দুদক এখানে অ্যাডভাইজারি জুরিসডিকশনের সাজেশন দিতে পারে কিভাবে কন্ট্রোল করবে, কিন্তু এটা তার কর্তৃপক্ষকে দেখতে হবে, কর্তৃপক্ষ অ্যাকশন নিতে হবে এবং কর্তৃপক্ষকে দুদকের কাছে রেফার করতে হবে। কাছে আমার মনে হচ্ছে দুদক আসার আগেই তার কন্ট্রোলিং অথরিটি, তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে এখানে পিউনিটিভ অ্যাকশন নিয়ে জনগণের সামনে দেখাতে হবে যে হ্যাঁ, আমরা ট্রান্সপারেন্ট ওয়েতে একটা তদন্ত করেছি, তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছি। তাহলে তো জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে তো আপনি ডে আফটার টুমরো আপনি বলবেন যে আমার রিপোর্টটা জাস্টিফাইড হলো, আমার রিপোর্টের ভিত্তিতে তদন্ত হলো, তদন্ত সবকিছু উঠে আসছে, আমরা যে জিনিসগুলো ফাইন্ড আউট করেছি দ্যাট হ্যাজ বিন প্রুফড এবং অথরিটি এটা একটা ব্যাখ্যা দিয়েছে, পিউনিটিভ অ্যাকশন নিয়েছে। তাহলে মানুষের কাছে সরকারের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে আমি মনে করি। তারপরে আসবে দুদক, তার ইন্ডিভিজুয়াল যে কারাপশন, ইন্ডিভিজুয়াল 540 কোটি টাকার হিসাব, তার কত বেতন পায়, কত খরচ করে, তারপরে এই পর্যন্ত তার কত ইনকাম হয়েছে, তার সেভিংসে কত আছে, সে কোনো মানি লন্ডারিং করেছে কিনা, দ্যাট ইজ দ্য সাবসিকুয়েন্ট ইস্যু। ফার্স্ট অফ অল সরকারকে দেখাতে হবে আমি আমার কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন হ্যাজ বিন টেকেন। জি, ধন্যবাদ। আমি বোঝাতে পেরেছি? জি, বুঝতে পেরেছি জনাব খুরশিদ আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আবারও আপনার কাছে আসবো। সুমন আহমেদ সাবিরের সঙ্গে যুক্ত হতে চাই। সুমন আহমেদ, এর আগে আপনি যেটি বলছিলেন যে তথ্য প্রযুক্তির বিষয়গুলো এদিকে নজর দেওয়া উচিত, কিন্তু এই সারা পৃথিবীর সঙ্গে তাল মিলে এই জায়গাটিতে সরকার কিন্তু নজর দিয়েছে, কিন্তু এই যে মাঝে মাঝে কিছু শুভঙ্করের ফাঁকি রয়ে যায়, সে কারণেই সরকারের সেই উদ্যোগগুলো আলোর মুখ দেখে না বা মাঝপথে মুখ থুবড়ে পড়ে। এটিও এমন একটি উদাহরণ। তো এই জায়গাটাতে আপনাদের পরামর্শ কি একজন তথ্য প্রযুক্তিবিদ হিসেবে, যে এই যে মুখ থুবড়ে পড়া কিংবা একটি জায়গায় এসে আটকে যাওয়া, সেইগুলো যাতে না ঘটে সেই জন্য কি করা যেতে পারে? এখানে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সরকারের অনেকগুলো ভালো উদ্দেশ্য ছিল, যেমন আপনি একটা পোস্ট রিপোর্টে যেমন পড়লেন একটা পোস্ট অফিসের এই সেন্টারতে কি কি কাজ করা যাবে। এখানে বলা আছে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, আপনার পরীক্ষার ফলাফল জানা, অনেকগুলো সেবার কথা বলা আছে। কিন্তু এই এবং এটার উপর বেশ করে পোস্ট অফিস একটা সেন্টার বানানোর উদ্যোগ নিল, সেটা ধরে নিলাম সেটা বানানো হয়েছে। তারপরও কি আপনি একটা জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন করতে পারবেন? আপনি পারবেন না, কারণ এই সেবাগুলো যারা দেন যে জায়গা থেকে, তারা এই সেবাটাকে ডিজাইন করার জন্য যে কাজগুলো করতে হয়, যেমন যে উদাহরণ হিসেবে যদি বলি, যেমন ওখানে মৃত্যু নিবন্ধনের কথা আছে। আমার কয়েকদিন এই গত সপ্তাহে এই কাজটা করার চেষ্টা করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আপনাকে প্রথমে সিটি কর্পোরেশনে একটা ফর্ম আনতে হবে, ফর্মটা বাংলায় ফিল আপ করে নিয়ে যাবেন, ওরা বলবেন না এটা ইংরেজিতে ফিল আপ করতে হবে। আপনি ইংরেজি ফিল আপ করবেন,
এরপর বলবে যে আপনি এখন যান আপনার কমিশনার অফিসের কাছে, সেখান থেকে আপনি একটা ওয়ারিশ সার্টিফিকেট জোগাড় করবেন এবং আপনার কবরস্থান থেকে একটা ডেথ সার্টিফিকেট আনবেন এবং হসপিটালের ডেথ সার্টিফিকেট আনবেন, 5-7টা কাগজের কথা বলবে, নোটারি পাবলিক করতে হবে। ডিজিটাল বাংলাদেশে যখন কেউ যদি মারা যান, তার নথি যদি একটা গোরস্থানে, বনানী গোরস্থানের মতো বা আজিমপুর গোরস্থানের মতো গোরস্থানে দাফন করা হয়, সেই তথ্য এই আমাদের সিটি কর্পোরেশন পৌঁছতে আমাকে কেন এই 5টা অফিসে দৌড়াদৌড়ি করে 5টা কাগজ তৈরি করতে হবে? আমরা খুব একটা ব্রোকেন ডিজিটাল সিস্টেম আমরা চালু করেছি, যার কোনোটাই আসলে ফাংশনাল না। এটা যদি না করতে পারি, মানুষের আসলে কোনো কাজে লাগে না। আমরা অর্থ ব্যয় করি, বড় বড় প্রজেক্ট করি, অনেক খরচ করি, প্রত্যেকেই দেখান তারা একটা বড় কাজ করলেন এবং তারপরে বেশ করে তারা প্রমোশনও পান, এগিয়ে যান, আরো সামনে অনেক উপরে ওঠেন। কিন্তু মানুষের জন্য সেটা কতটা কার্যকরী সেটা আসলে আমরা বিচার করি না। সেই জায়গাটায় দেখার আসলে বোধহয় যেন কেউ নেই। ওটা যদি আমরা যতদিন না দেখবো আসলে মানুষ কি সেবা পাচ্ছেন, যারা সেবা দিচ্ছেন তারা যদি সতর্ক না হন যে আমি কি সেবা দিলাম, সেটা কি কাজে লাগলো, সেই বিচারের জায়গায় যদি আমরা না যাই, তাহলে আসলে এই সবগুলো হয়ে যাচ্ছে প্রকল্প নির্ভর, অনেক অর্থ ব্যয়। এতে বিদেশি কিছু দেশ আছে যারা বাংলাদেশের লোন দেন, তারা লোন দিয়ে তাদের যে দেশের কোম্পানির ব্যবসার ব্যবস্থা করেন, সেখানে যে জিনিসের দাম 100 টাকা সেটা আমরা 300 টাকা দিয়ে সেই জিনিসটা আমরা কিনি সরকারি প্রজেক্টে এবং কিনে ফেলে রাখি, কোনো কাজে লাগে না। 1 বছর পরে আবার এক জিনিস আবার আমরা কিনি। আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে সাধারণ মানুষের চোখে দেখতে পায় না। আপনারা অনুসন্ধান করেছেন, বের হয়েছে। আপনি যেমন রাস্তার কথা যেমন দেখি না, আমরা একই রাস্তা প্রতি বছর একবার সিটি কর্পোরেশন খোলে, একবার ওয়াসা খোঁড়ে, একবার ডেস্কো খোঁড়ে, আবার আমরা যারা ইন্টারনেট দিয়ে কাজ করি আমরা আরেকবার খুঁড়ি। তো একই রাস্তা 4 বার আমরা বছরে খুঁড়ি, দেখার কেউ নেই। কিন্তু প্রতি বছর 27 নম্বরে বৃষ্টির পানি জমে, কিন্তু পানি বন্ধ হওয়ার কোনো ব্যবস্থা নেই। কাজেই আমরা সমাধানের জন্য প্রজেক্ট করি না, আসলে আমরা প্রজেক্ট করছি প্রজেক্ট করার জন্য, অর্থ ব্যয়ের জন্য। সেই অর্থ কোথায় যায় আমরা জানি না, কি হয় আমরা জানি না, এটা তথ্য প্রযুক্তির বিষয় নয়, কিন্তু এটা কোনো কাজে লাগছে না। কারণ আমরা আমাদের এই উদ্দেশ্যের জায়গায় বোধহয় আমাদের একটা বড় গলত আছে। সামনে ভিজিবল ভিশনটা খুব ঠিক, কিন্তু তারপরে বাস্তবায়নের জায়গায় পরিকল্পনার অভাব। আর দ্বিতীয় একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে একটা প্রজেক্ট যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেই জায়গা যদি ডিফাইন না হয়, প্রপারলি যদি করা না হয়, তাহলে সেই প্রজেক্টে কোনো রেজাল্ট আসতে পারে না, কখনোই আসতে পারে না। এই জায়গাগুলো আসলে আমরা কেন যেন বারবার সূচনীয়ভাবে ব্যর্থ হচ্ছি। এটা শুধু আমি এই পোস্ট অফিসের কথা বলবো না, ইন জেনারেল ডিজিটাইজেশন ক্ষেত্রে যে প্রকল্পগুলো হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে একই অবস্থা। একটা সাফল্যের জায়গা ছিল, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ড তৈরি হয়েছিল, সেটাকেও আমরা ব্যাপকভাবে কাজে লাগাতে পারলাম না এখন পর্যন্ত। আবার কদিন আগে দেখলাম সেখানে নাকি আবার জাল ন্যাশনাল আইডি কার্ড তৈরি হয়। এই জায়গাগুলো খুব ভয়ঙ্কর। আমাদের এই মনিটরিং এর জায়গাগুলো যারা দেখাশোনা করবেন, যারা এই জিনিসটা ঠিক আছে কিনা দেখবেন, এই জায়গাগুলো এই মানুষগুলো বোধহয় আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না, অথবা আমরা বুঝতেই পারছি না আসলে আমাদের কিভাবে কাজটা করতে হয়। এখানে বোধহয় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। জি, সুমন আহমেদ সাবির, আপনি যেহেতু জাতীয় পরিচয়পত্রের কথা বলছিলেন, এই প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাই। তো জাতীয় পরিচয়পত্র হচ্ছে একজন নাগরিকের সব তথ্যের ভান্ডার, সেখানে থাকবে। যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে, বিশেষ করে সরকারি দপ্তরে কোনো কাজে গেলে তার জাতীয় পরিচয়পত্রটি দেখেই তার সব কিছু জানা যাবে এবং যে সেবাটি তিনি চান, সেই কাঙ্ক্ষিত সেবাটি তিনি পাবেন। তো এই যে উদ্দেশ্য নিয়ে এটি করা হয়েছিল, সেটি কিন্তু আপনি খুব ভালো করেই জানেন যে জাতীয় পরিচয়পত্র দিয়ে এখন হয়তো অনেককে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে, যদিও সারা দেশে দেওয়া সম্ভব হয়নি। একটি ফটোকপি চাওয়া হয় জাতীয় পরিচয়পত্রের, যেটা আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে জাল হয়, ডুপ্লিকেট, এরকম আমরা দেখছি এখন। তো সেটি তো জাল ডুপ্লিকেট করলে আর যাচাই বাছাই করার কোনো সুযোগ থাকতো না, যখন আপনার ছিল ওই যে প্লাস্টিকের মধ্যে লেমিনেট করা যে কার্ডটি দেওয়া হতো। তো এখন সেই স্মার্ট কার্ডটি সবাইকে দিলে সেই সুযোগটা আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটিকে আমরা যথাযথভাবে করছি। আসলে স্মার্ট কার্ড দিলেই যে দিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু স্মার্ট কার্ড ছাড়াও আসলে এটা ব্যবহার করা যায়, ওই নাম্বারটাই তো যথেষ্ট। হ্যাঁ, না, নাম্বারটি যথেষ্ট। আমি বলছি যে এটিকে ভিত্তি করেই নাগরিকের সবকিছু হবে, সেই জায়গাটি থেকে আমরা এখনো পর্যন্ত পৌঁছতে পেরেছি কিনা? একেবারেই না। কয়েকটা ক্ষেত্রে, একটা ক্ষেত্রে আমরা শুধু ব্যবহারটা দেখছি। আপনি যদি নতুন মোবাইল সিম কিনতে যান, তাহলে আপনার ওইটা ব্যবহার করে এটা ভেরিফাই করা হচ্ছে যে আপনি আসলে সেই ব্যক্তি কিনা, আপনি মোবাইল নাম্বার পেতে পারেন কিনা। এই একটা বিশেষ ক্ষেত্র ছাড়া আর দু একটা ক্ষেত্রে হয়তো ব্যবহার করা হয়, হয়তো ওটা আমরা জানি না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটা ব্যবহারটা এত সীমিত, এবং এটা যে আমরা কত বহুমাত্রিক ব্যবহার করতে পারতাম তার ধারে কাছে আসলে আমরা পৌঁছতে পারিনি। জি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। একটু সাদাতের সঙ্গে যুক্ত হতে চাই। সাদাত, আপনি গিয়েছিলেন যে এই যে 8,500 পোস্ট অফিসকে ই সেন্টার হিসাবে রূপান্তর করা হচ্ছে সেই অনুসন্ধান করতে। তো সেই অনুসন্ধান করতে গিয়ে আপনি দেখলেন যে অনেক জায়গায় পোস্ট অফিসই নেই।
কোথাও ডাক বাক্স ঝুলিয়ে বলা হচ্ছে এটি পোস্ট অফিস, কোথাও বাজারের মধ্যে অন্য একটি দোকানের একটি কোণার মধ্যে কিছু স্ট্যাম্প নিয়ে বসে আছেন পোস্টমাস্টার। তো একটি স্থায়ী কাঠামো, একটি অফিস তো থাকার কথা পোস্ট অফিসের, সেটি কোথায় গেল, সেটি কেন নাই? প্রত্যেকটা ডাকঘরের জন্য আলাদা করে বরাদ্দ আছে এবং ডাকঘর নির্মাণের জন্য বরাদ্দ আছে এবং ডাকঘরের নির্দিষ্ট জায়গাও আছে। কিন্তু দুঃখজনক ভাবে হলো সত্য, আমি 9টি ডাকঘরে ঘুরেছি। 9টি ডাকঘরের মধ্যে আমি 3টি অবকাঠামো পেয়েছি, যে 3টি হচ্ছে একটা যে একটি হচ্ছে কাপাসিয়াতে, তরগাঁও একটি পেয়েছেন, চরখামের একটি পেয়েছেন। না, তরগাঁওটার মধ্যে ছিল না, কোনো ধরনের অবকাঠামো ছিল না। আধুনিক যে ডিজিটাল ই সেন্টারের কথা বলা হচ্ছে, স্থাপনা তো ছিল। তরগাঁওতে একটি ভবন আপনি পেয়েছেন, একটি ভবন পেয়েছি, আর চরখামেরও একটি ভবন পেয়েছেন। কিন্তু আপনি যে আড়াল বাজারে যে কোনো ভবন পাননি, আপনি ওই মুন্সিগঞ্জে যে দেখিয়েছেন যে ইউনিয়ন পরিষদ কাউন্সিলের যে পিছনের যে টয়লেট, তার একটি অংশ একেবারে ভগ্নদশা। তো এইগুলো কোথায় গেল? এই ভবনও কিন্তু তৈরি করার কথা ছিল এবং এই ভবনের মধ্যেই থাকার কথা ছিল ই সেন্টার, কিন্তু দুঃখজনক ভাবে এগুলো কোথাও কোনো কিছু এভাবে প্রতিষ্ঠিত করা হয়নি। এরপরে আরেকটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যে ধরনের 12 ধরনের আমরা বলছি যে সমস্ত জিনিসপত্র থাকার কথা আসলে একটা পোস্ট অফিসের মধ্যে, আমি সর্বসাকুল্যে আমি বলতে পারবো যে ল্যাপটপ, কয়েকটা জায়গায় আমি ল্যাপটপ পেয়েছি এবং প্রিন্টার পেয়েছি এবং স্ক্যানার পেয়েছি। এর বাইরে যে ধরনের ওয়েবক্যামের কথা বলা হচ্ছে, পজ মেশিনের কথা বলা হচ্ছে, এই একটু যন্ত্রপাতি কিন্তু আমরা পেইনি। মডেমের কথা থাকার কথা ছিল, একটা মোবাইল ফোন থাকার কথা ছিল, এসব আধুনিক সরঞ্জাম থাকার কথা ছিল, কিন্তু কোথাও কোনো কিছু নেই। এবং একটি জায়গায় আমি পাইনি যেটা তারা ব্যবহার করছে। একটা কম্পিউটার ব্যবহার করার যোগ্য আছে। সবাই কিন্তু একটি অভিযোগই করছে, যখন তারা পেয়েছে তারপর থেকে কিন্তু এই সমস্ত যন্ত্রপাতিগুলো নষ্ট, অর্থাৎ কিনাও হয়েছে কিন্তু নিম্নমানের এসব যন্ত্রপাতি দেওয়া হয়েছে। এটা খুব সহজেই ভাবে প্রমাণিত হয়, যেটি ব্যবহার যোগ্য না। আপনি এমন একটি ডাকঘর দেখাতে পারবেন না যেখানের মধ্যে মানুষকে সেবা দেওয়ার জন্য এই সমস্ত জিনিসপত্র তো টানা 1 মাস ব্যবহার করেছে। এমনও উদ্যোক্তা পেয়েছি যারা কিনা নিজের পয়সা খরচ করে এই সমস্ত জিনিসপত্র ঠিক করার জন্য আবেদন করছেন। এই হচ্ছে ডাকঘরের সামগ্রিক চিত্র। সাদাত, আপনাকে ধন্যবাদ, এগুলো আপনি রিপোর্টে দেখিয়েছেন। আমি একটু খুরশিদ আলম খানের সঙ্গে যুক্ত হতে চাই। খুরশিদ আলম খান, আমি আবারও আপনার সঙ্গে একটু জানতে চাই, সেটি হচ্ছে এটি তো ধরেন এক ধরনের কথা যে এই যে দায়িত্ব পালন অবহেলা, দায়িত্ব পালন করছেন না কিংবা অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি, কিন্তু তারপরেও দুদক যেহেতু মানুষের বা বিভিন্ন দপ্তরের দুর্নীতি দমন নিয়ে কাজ করে, এই নৈতিকতার উন্নয়নের জন্য কোনো কর্মসূচি নেওয়া যেতে পারে কিনা বা কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা, আপনাদের কোনো পরামর্শ আছে? হ্যাঁ, এটা একটু খুব ভালো প্রশ্ন করেছেন। একটা তার নৈতিকতা, মরালিটি, এটা আপনি একটা অ্যাডভান্স এজে এসে, একটা ম্যাচিউর অবস্থায় এসে একটা লোকের নৈতিকতার ডেভেলপমেন্ট করতে পারবেন না, নেভার, কখনো না, পৃথিবীর কোনো দেশ পারেনি। এটাকে ফ্রম দ্য চাইল্ডহুড আপনাকে ডেভেলপ করতে হবে। ওই জন্য আসলে আমি অনেক জায়গায় বলেছি, আমাদের যখন একদম ইনিশিয়াল স্টেজে স্টুডেন্টরা যখন স্কুলে যায়, ধরেন 6, 7 বা 5 ক্লাস 4, 5 থেকেই, কেজি থেকে কারাপশনের উপর একটা সাবজেক্ট দেওয়া উচিত। কারাপশন এবং হলো মরালিটি, নৈতিকতা, এই দুটা শব্দ যদি পাশাপাশি রেখে যদি চাইল্ডহুড থেকে যদি এটা শেখানো হয়, এর উপর যদি দীক্ষা দেওয়া হয়, আমার মনে হচ্ছে অনেক ডেভেলপ হবে। যেমন আমি এই স্টেজে এসে আমাকে যদি আপনি মরালিটির ব্যাপারে শিখান বা মরালিটি ফলো আপ করেন, এটা আপনি কখনো পাবেন না, নেভার। কারণ আমি মানুষ হয়ে এক জায়গায় চলে এসে একটা ম্যাচিউর অবস্থায় চলে আসছি। যারা সরকারি চাকরি করছে আফটার 30, এট দ্য এজ অফ 30 পরে, 30 পরে হয়তো তার ইন্টারাকশন হয়, তার কিছু ট্রেনিং হয়, তার কিছু শেখার সুযোগ থাকে, কিন্তু আফটার 40 এটা তো সম্ভবই না। তাহলে খুরশিদ ভাই, তাহলে আমরা কি ধরে নেব, যদি আপনি যে কথাটি বলছেন, তাহলে কি আমরা ধরে নেব নৈতিক মানুষ তো বা নীতিবান মানুষ তো এখনো আছেন, কিন্তু যদি একেবারে সাধারণভাবে বলি, তাহলে আমরা কি ধরে নেব যে এই প্রজন্মটি আমাদের পার হতে হবে, অর্থাৎ আগামী প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদেরকে আমরা নৈতিকতা শিক্ষা এখন দিয়ে নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলবো, কিন্তু তাহলে একটি জেনারেশন আমাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে? হ্যাঁ, আপনি এটা খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, এই জেনারেশনের তো গ্যাপ হয়েই গেছে। আমি সেই জন্যই প্রথমে আপনাকে বলেছি, যাদেরকে আপনি মিসকন্ডাক্ট পাবেন, অবহেলা পাবেন, সঙ্গে সঙ্গে পিউরিটিভ অ্যাকশন নিতে হবে। তাদেরকে এখন নৈতিকতা আপনি শিক্ষা দিতে পারবেন না। একটা 50 ইয়ার্স এইজের পার্সনকে, হি মে বি চাই, হি মে বি লেডি, হি মে বি জেন্ট, সে যেই হোক, একটা 50 বছরের বয়স্ক মানুষকে আপনি কি নৈতিকতা শেখাবেন? তার নৈতিকতা শেখার চেয়ে তার বিরুদ্ধে পিউরিটিভ অ্যাকশন নিয়ে দেখাতে হবে, এই তুমি যদি ভুল কাজ করো, তুমি যদি দুর্নীতি করো, তুমি যদি মিসইউজ করো পাওয়ার, এই শিক্ষা হবে, তার সাবঅর্ডিনেট স্টাফরা শিক্ষা পাবে।
এই স্টেজে আপনি নৈতিকতা শেখাতে পারবেন না। পিউনিটিভ অ্যাকশন নিয়ে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, তোমাকে এভাবে চলতে হবে, তুমি যদি এভাবে না চলো তাহলে তোমার অবস্থাও XYZ এর মতো হবে। আর নৈতিকতা আপনি যেটা বলছেন সেটা কিন্তু হাই থটের একটা সাবজেক্ট, সেটা চাইল্ডহুড থেকে আপনাকে ডেভেলপ করতে হবে। এবং আমি এই ব্যাপারে খুবই অপটিমিস্টিক, এটা আমি ভীষণ আশাবাদী। আমাদের নতুন জেনারেশন যারা ছেলে, ওরা অত্যন্ত হাইলি সফিস্টিকেটেড একটা মরালিটি মেনটেন করে। জি, ধন্যবাদ খুরশিদ আলম খান, অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন সুমন আহমেদ সাবির, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সাদাত রহমতুল্লাহ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।